এখন কোন রেসিপি আছে বলো? আমি আমার খাইলাম যা কইতাম না এক দুপুর কয়া আর আমরা কাছে একটা জায়গা খেয়েছু কিন্তু সুইমিং পুল আছে গোসল করতেছে আইসি খাইলাম যে এটা বাস্তবতা। হ্যালো ভ্রমণ পাগল বন্ধুরা, স্বাগতম আমার সাজেক ভ্যালি ব্লগে। পাহাড়ের বুকে মেঘের রাজ্য, রঙিন সকাল আর রূপকথার মতো প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু নিয়েই আজকের যাত্রা শুরু করছি। চলুন তাহলে একসাথে সাজেক ভ্যালির অপরূপ সৌন্দর্য দেখে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো ব্লগ প্রেমী বন্ধুরা। 2025 সালের আগস্টের 2 তারিখে অবশেষে শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত সাজেক ভ্যালি ভ্রমণ। এখন বাজে রাত 10:30। ঢাকা কমলাপুর 5 নং প্ল্যাটফর্মে ঢাকা টু চট্টগ্রামের তুরুন এক্সপ্রেসের জন্য দাঁড়িয়ে আছি। যদিও ট্রেনের গন্তব্য চট্টগ্রাম পর্যন্ত, আমরা অনলাইনে ট্রেনের টিকিট কেটে রেখেছি ঢাকা থেকে ফেনী পর্যন্ত। ঢাকা থেকে ভৈরব স্টেশন পর্যন্ত আমি একাই জার্নি করব। ভৈরব থেকে আমার বন্ধু সাইফুল্লাহ আমার সাথে যোগ দিবে। ফাইনালি সাইফুল্লাহ ভৈরব স্টেশন থেকে আমার সাথে যোগ হলো। বাইরে খুব বৃষ্টি এবং ঠান্ডা বাতাস, হাতে গরম কফি নিয়ে সাইফুল্লাহর সাথে সাজেক ভ্যালির গল্প আড্ডায় ট্রেনের শব্দের সাথে মিশে যাচ্ছে ভ্রমণের উত্তেজনা। আলহামদুলিল্লাহ দীর্ঘ 5 ঘন্টা ট্রেন জার্নি করার পর ভোর 5টায় ফেনী স্টেশনে এসে পৌঁছাইলাম। যেহেতু অনেকটা অন্ধকার, তাই চুরি চিন্তার ভয়ে আমরা ফেনী স্টেশনে ঘন্টাখানেক সময় কাটালাম। অন্ধকার শেষে ভোরের আলো ফোটার সাথে সাথে স্টেশন থেকে বের হয়ে 1-2 মিনিট হেঁটে মেইন রোডের দিকে চলে যাচ্ছি। যদিও স্টেশনের সামনে রিক্সাওয়ালা সিনজাওয়ালা ডাকাডাকি করে, কিন্তু মামারা 20 টাকা ভাড়া, 100 থেকে 150 টাকা চাই। তাই মেইন রোড থেকে জন প্রতি 20 টাকা সিনজি ভাড়া দিয়ে মহিপাল বাস স্টেশন চলে যাচ্ছি। মহিপাল স্টেশনে নেমে ফ্রেশ হয়ে সকালের হালকা নাস্তা সেরে নিলাম। শান্তি পরিবহন বাস কাউন্টারের সামনে এসে দেখি এখনো কাউন্টার খোলেই নেই। খাগড়াছড়ি এক্সপ্রেস এবং শান্তি পরিবহন বাস, এই দুইটা বাসই খাগড়াছড়ি রুটে চলাচল করে, তাছাড়া আর কোনো বাস। গুগল ম্যাপ এবং ইউটিউবের কয়েকটি ভিডিও থেকে জানতে পারলাম ফেনী থেকে খাগড়াছড়ি বাসে যেতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আমাদের পরিকল্পনা ছিল সকাল 7টার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে 10টা থেকে 10:30টার মধ্যে সাজেকের ট্রিপ ধরা। কিন্তু সমস্যা হলো শান্তি পরিবহনের দিনের প্রথম বাসটি ছাড়ে সকাল 7:40। এখন বাজতেছে 6:40। পুরো 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে। তাই সকালের সাজেক ট্রিপে কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে বুঝলাম ফেনী থেকে সাজেক যাওয়ার সিদ্ধান্তটা ছিল অনেক বড় ভুল। ফাইনালি 7:40 বাসে উঠে পড়লাম। বাস 7:45 মধ্যেই ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাথে কখনো কখনো টিপ টিপ বৃষ্টি, আবার কখনো কখনো জুম বৃষ্টি উপভোগ করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ছিলাম। 2-2.5 ঘন্টা চলার পর ছোট্ট একটা বিরতির জন্য বাস থামলো। বিরতি শেষ করে আবারও 1 ঘন্টা চলার পর আলহামদুলিল্লাহ খাগড়াছড়ি এসে পৌঁছাইলাম। ফেনী থেকে খাগড়াছড়ি আসতে আমাদের সময় লেগেছে 4.5 ঘন্টা। বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না। এই গাড়িটা দিয়ে 2 দিনের জন্য সাজেক যাওয়া এবং আসা হবে। উনি আমাদের ড্রাইভার মনির ভাই, খুবই ভদ্র এবং কুল মানুষ। আমরা 2 জন মানুষ। 6 থেকে 7,000 টাকা দিয়ে 2 দিনের জন্য সিনজি রিজার্ভ করার কথাবার্তা হচ্ছিল। ঠিক তখনই ঢাকার গাউসুল আজম ভাইয়ের সাথে দেখা। উনি, ওনার ওয়াইফ এবং ওনার বেবি, বলা যায় ওনারও মাত্র 2 জন মানুষ। ওনারাও চাইলে 6 থেকে 7,000 টাকা দিয়ে 2 দিনের জন্য সিনজি রিজার্ভ করতে পারতো, কিন্তু উঁচু উঁচু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, তার মধ্যে ঝুম বৃষ্টি, যেখানে বড় গাড়ি পাহাড়ের উঁচু রাস্তায় উঠতে অনেকটা কষ্ট হয়ে যায়, সেই জায়গায় সিনজি অনেকটাই রিস্ক হয়ে যায়। তাই ভাইয়া ফ্যামিলি নিয়ে নিরাপদ ভ্রমণ করার জন্য 8 থেকে 10 জনের এই বড় গাড়িটা 12,500 টাকা দিয়ে 2 দিনের জন্য রিজার্ভ করছে। আমার পরামর্শ থাকবে, যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তারা অবশ্যই বড় গাড়ি রিজার্ভ করার চিন্তা ভাবনা করবেন, কারণ পাহাড়ের উঁচু উঁচু আঁকাবাঁকা রাস্তায় মোড় কাটতে গিয়ে বড় গাড়ির সাথে ক্রস করাটা অনেকটা রিস্ক হয়ে যায়। তো গাউসুল আজম ভাইয়ার যেহেতু মাত্র 2টা সিট ইউজ করবে এবং অনেকগুলো সিট ফাঁকা থাকবে, তাই আমরা আমাদের পক্ষ থেকে বলা হলো ভাইয়ার গাড়িতে আমরা এড হতে পারবো কিনা। ভাই আমাদের সাথে কথাবার্তা বললো। ভাইয়া খুবই ভালো এবং স্মার্ট মানুষ। তো ভাইয়াকে আমাদেরও ভালো লাগছে, আমাদেরকেও ভাইয়ার ভালো লাগছে। তো ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমরা ভাইয়ের সাথে এড হয়ে গেলাম। গাড়ি 40 মিনিটের মতো চলার পর আমরা তিঘিনালা বাজারে চলে আসলাম। এখানে ছোট্ট একটা বিরতি নিলাম। এখন বাজে দুপুর 2টা। এখান থেকে দুপুরের খাবারটা সেরে নিব। ঘরোয়া রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে টেবিলে বসতেই চোখ পড়লো খাগড়াছড়ি পর্যটন মানচিত্রে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাগেরহাট সেনাবাহিনীর চেকপোস্টে গাড়ির সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। সেনাবাহিনীর এই চেকপোস্ট থেকেই প্রতিদিন সকাল 10:30 এবং দুপুর 2:30 সাজেকগামী প্রতিটি টুরিস্ট গাড়ির তথ্য নিবন্ধন করতে হয়। বিশেষ করে বিদেশি পর্যটকদের জন্য থাকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব তথ্য জমা দিয়ে নির্দিষ্ট সময়ে রওনা দিলাম সাজেকের পথে। শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার ভ্রমণ। দুই পাশে সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় এবং গাছপালা আর প্রকৃতির অপার সৌন্দর্য। মনে হচ্ছিল যেন এক অদ্ভুত সুন্দর জগতে প্রবেশ করেছি। সামনে পড়লো আরেকটা সেনা ক্যাম্প। নিয়ম মেনে সেখানে কিছুক্ষণ গাড়ি থামাতে হলো। 4-5টা ভিডিও করতে গিয়ে চোখে পড়লো ক্যাম্পের এরিয়া ভিডিও করা নিষেধ। সাথে সাথেই ক্যামেরা বন্ধ করে অপেক্ষা করতে থাকলাম। কিছু সময় পর আবার গাড়ি চলতে শুরু করলো পাহাড়ি পথে। আরেকটু চলার পর দেখা মিলল সাজেক থানা। এখানেও গাড়ি সাইডে রাখতে হলো, কারণ সাজেক থেকে দুপুর 2টায় যারা রওনা দিয়েছে তাদের গাড়িগুলোকে আগে পার হতে দিতে হয় নিরাপত্তার স্বার্থে। পথের এই ছোট ছোট বিরতিগুলো যাত্রাকে ক্লান্তিকর না করে বরং আরো উপভোগ্য করে তুলেছে। মনে হচ্ছে প্রতিটি বিরতির মধ্যে যেন লুকিয়ে আছে ভ্রমণের আলাদা আনন্দ। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা উঠে দাঁড়ালাম গাড়ির পিছনের খোলা অংশে। চারপাশে ছড়িয়ে থাকা পাহাড় আর আঁকাবাঁকা রাস্তাগুলো যেন আরো জীবন্ত হয়ে উঠল। বড় গাড়ি কিংবা জিপের একটা বাড়তি সুবিধা হলো দাঁড়িয়ে থেকে পাহাড়ের আসল সৌন্দর্য চোখ ভরে উপভোগ করা যায়। আলহামদুলিল্লাহ, প্রায় 3 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম সাজেকে। সাজেক জুনিয়র হাই স্কুল, এই জায়গাটির নাম রুইরুইপাড়া। এখানে মানুষের বসবাস তুলনামূলক বেশি, আর রাস্তার দুই পাশেই সারি সারি নরমাল রিসোর্ট চোখে পড়বে। বাজেট যাদের কম তারা খুব সহজেই এসব রিসোর্টে মাত্র 12 থেকে 1300 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। তবে এখানকার রিসোর্টগুলো থেকে তেমন বিশেষ মেঘের ভিউ পাওয়া যাবে না। তবুও যারা শুধু সাজেক ঘুরে দেখতে চান তাদের জন্য যথেষ্ট। আমাদের অবশ্য আগে থেকেই রিসোর্ট বুকিং করা ছিল। প্রথম রাত থাকবো মেঘপুলি রিসোর্টে আর দ্বিতীয় রাত কাটাবো মেঘপুঞ্জি রিসোর্টে। রুইরুইপাড়া আর কংলাকপাড়ার মাঝামাঝি মেঘপুল্লি রিসোর্টটি অবস্থিত। বেশ নিরিবিলি পরিবেশ, রাস্তা থেকে একটু ভিতরে ও নিচের দিক হওয়ায় একেবারেই শান্ত জায়গা। ওয়েলকাম। রিসোর্টের এই গেটটা সবসময় তালা বন্ধ থাকে, যেন গেস্ট ছাড়া অন্য কেউ প্রবেশ করতে না পারে। পুরো এলাকা সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারিতে সুরক্ষিত। ভেতরে প্রবেশ করতে মন ভরে যায় মুগ্ধতায়। মেঘপুল্লি রিসোর্টে রয়েছে 5টি ভিন্ন ভিন্ন কটেজ, আর প্রতিটি কটেজে রয়েছে আলাদা নাম। সাজেকে যতগুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে শুধু মেঘপুল্লি রিসোর্টেই সুইমিং পুলের বিশেষ ব্যবস্থা রয়েছে। রিসোর্টের প্রতিটি কোনোই যেন ছবি তোলার জন্য এক একটা আদর্শ স্পট। গাছের সাথে সিঁড়ি বেয়ে মাথায় উঠে ছবি তোলা কিংবা পাহাড় ও মেঘের অপূর্ব ভিউ উপভোগ করা সবকিছুই একেবারে অনন্য। সন্ধ্যায় এখানে গানের আসর বসানোর জন্য পরিবেশটা অসাধারণ। আমাদের কটেজের নাম বাসন্তী। বাসন্তী কটেজের চাহিদা এত বেশি যে 1 মাস আগে বুকিং দিতে হয়, তা না হলে পাওয়া যায় না। যখন আমি গিয়েছিলাম তখন মেঘপুলির প্রতিটি কটেজের ভাড়া ছিল 2 জনের জন্য 1 রাত 6000। তবে বাসন্তী কটেজের ভাড়া একটু বেশি, তাই 2 জনের জন্য 1 রাত 7200 টাকা। আমরা কেন অতিরিক্ত টাকা দিয়ে বাসন্তী কটেজ বুক করেছিলাম সেটা একটু পরেই বলছি। কটেজটা যথেষ্ট বড়, মাটির দেওয়ালগুলো দেখতে ভীষণ সুন্দর। আর বাথরুম এতটা বড় যে চাইলে ভিতরে ফুটবল খেলা যাবে। এই পার্সোনাল সুইমিং পুলটার জন্য অতিরিক্ত 1200 টাকা দিয়ে আমরা এই কটেজটা বুক করেছিলাম, যা একেবারে বোকামি। কারণ আমরা ছেলে মানুষ, তাই এই রিসোর্টের যে সুইমিং পুল আছে সেটাতে আমরা অনায়াসে গোসল করতে পারতাম এবং এনজয় করতে পারতাম। যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য এরকম পার্সোনাল সুইমিং পুলটা খুবই কার্যকর এবং খুবই নিরাপদ। তাই আমরা যেহেতু ছেলে মানুষ, তাই আমাদের জন্য রিসোর্টের সুইমিং পুলটাই যথেষ্ট ছিল। যাই হোক, যেহেতু টাকা দিয়েছি তাই গোসল না করলে টাকা উসুল হবে না। এই ভেবে অনেক বছর পর আবার লাফিয়ে সুইমিং পুলে নেমে গেলাম। ভিডিও অতটুক ভিডিও করছিস, ভিডিওটা রেকর্ড করা হয়েছে না। তুই কর, যা যা, তাহলে আমি রাখতেছি। তুই ভিডিও চালু করছ না, ও তো আমার দিতে কথা বল, ভিডিও চালু করবে না। আচ্ছা, আমরা এখন কোন রেসিপি আছে বলো? আমি খাইলাম, যার কইতাম না, এক দুপুর কয়া আর
আমরা কাছে একটা জায়গা খেয়েছু কিন্তু সুইমিং পুল আছে গোসল করতেছে আইসি কাই লাগছে এটা বাস্তবতা আমার ডুব দে, আমার ডুব দে। এখন তো গোসল করতে খুবই আরাম লাগছে কিন্তু রাত্রে হলে টের পাবো এটাই বাস্তব। পানি থেকে উঠতে আমার ইচ্ছা করতেছে না। গোসল শেষে বেরিয়ে পড়লাম সাজেকের সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে। এদিকে আমার বন্ধু উঠে গেল মাচায় ফটোশুটের জন্য। পাহাড় এবং মেঘের সেই অপূর্ব ভিউ দেখে আমিও আর নিজেকে আটকাতে পারলাম না, তাই আমিও সিঁড়ি বেয়ে মাচায় উঠে পাহাড় আর মেঘ দেখার পাশাপাশি ফটোশুট করে নিলাম। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানে শেষ করছি। সাজেক ভ্রমণের পরের পর্ব দেখতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখুন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দ্বিতীয় পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।